সবাইকে শুভেচ্ছা জানাই আজকের নির্ধারিত ক্লাসে। আমরা এর আগে আরেকটি ক্লাস করেছি এবং শুরুতে একটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল আপনাদের। আজকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের প্রমিত বাংলা উচ্চারণের ত্রুটিগুলো নিয়ে, সেগুলো নিয়ে কথা বলেছিলাম। যে কোনো একজন যদি আপনারা আলাপ করেন, গত ক্লাসে যে আলোচনাগুলো হয়েছিল সংক্ষেপে যদি সেই আলোচনাগুলো তুলে ধরেন, আমি সেই জায়গা থেকে কথা বলা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, গত দিনে পড়ানো হয়েছিল অল্প প্রাণ ও মহাপ্রাণগুলো ঠিক করে করতে হবে। তারপর প্রমিত বাংলায় কথা বলার অভ্যাস করতে হবে। স এর ব্যবহার এগুলো ঠিক করতে হবে। এ ও স এর উচ্চারণে সতর্ক হতে হবে এগুলি। তারপর যুক্ত বর্ণের সমস্যাগুলি, নাসিক্য বর্ণের উচ্চারণের সমস্যাগুলি। আচ্ছা। আর হোমওয়ার্ক দিয়েছিলেন যে উচ্চারণে কোথায় সমস্যা আছে নিজে নিজে বের করা, প্রয়োজনে রেকর্ড করে পরবর্তীতে শোনা এবং প্র্যাকটিস করার জন্য বেশি বেশি বলছিলেন। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। আমি গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সংক্ষেপে শুনলাম। মূলত আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রমিত বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের ভুল উচ্চারণ এবং আঞ্চলিক উচ্চারণের প্রভাব, এবং এর পাশাপাশি আরও কিছু ত্রুটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল অবর্ণ। এই অবর্ণের উচ্চারণে আমরা সমস্যার সম্মুখীন হই, কারণ এর লিখিত রূপ একটি কিন্তু উচ্চারিত রূপ দুটি। কোথাও কোথাও অ হিসেবে এবং কোথাও কোথাও ও হিসেবে উচ্চারিত হয়ে থাকে। বর্ণ একটি কিন্তু ধ্বনি একাধিক। আবার একই রকমভাবে যদি আমরা দেখি এ বর্ণের ভুল উচ্চারণ নিয়েও আমরা সমস্যায় পড়ি। তাহলে এ বর্ণের ভুল উচ্চারণ নিয়ে সমস্যায় পড়ি কারণ হচ্ছে এর মতো অবর্ণটি যেরকম লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি, ঠিক একই রকম এ বর্ণ, এই এ লিখিত রূপ এ কিন্তু উচ্চারিত রূপ কোথাও এ কোথাও এ। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখছি এ বর্ণটির লিখিত রূপ একটি, উচ্চারিত রূপ দুটি। যেমন এক কিন্তু একটি, একটি কিন্তু এক নয়, এক। তাহলে এই যে বিষয়টি, এর বাইরে আমরা বলেছিলাম বাংলা বর্ণমালায় 3টি স আছে। এই 3টি স আমাদের ঠিকমতো সতর্কভাবে উচ্চারণ করতে হবে। মূলত এই 3টি স এর উচ্চারণ হচ্ছে SH, কিন্তু কোথাও কোথাও অন্য বর্ণ এই স এর সাথে যুক্ত হয়ে স্ববর্ণের উচ্চারণ এস রূপেও ধাবিত করে থাকে। যেমন আমরা SH যদি উচ্চারণ করি, যেমন তালব্য স দিয়ে যদি আমি লিখি শরীর SH, দন্ত স দিয়ে যদি লিখি সবুজ SH, কিন্তু আবার দেখা যাচ্ছে এই তালব্য স এর উচ্চারণই কোথাও কোথাও এস হয়, যেমন শ্রাবণ, শ্রদ্ধা। দন্ত স এর উচ্চারণ কোথাও SH, একটু আগে বলেছিলাম সবুজ, আবার কোথাও দেখেন স্রষ্টা, এখানে এস, সৃষ্টি। এখানেও কিন্তু প্রথম স এর উচ্চারণটি কি? এস। তাহলে আমরা দেখছি স এর মূলত একটি উচ্চারণ হলেও 3টি বর্ণ কিন্তু ধ্বনি একটি, কিন্তু আবার এই একটি ধ্বনিও কোথাও কোথাও গিয়ে আরেকটি ধ্বনিতে পরিণত হচ্ছে। তাহলে এখানেও আমাদের এক ধরনের কনফিউশন তৈরি হওয়াটাই স্বাভাবিক। আবার যদি আমরা দেখি র এর উচ্চারণ,
র বর্ণের উচ্চারণেও কিন্তু আমরা দ্বিধান্বিত হই, যে তিনটি র একই রকমভাবে উচ্চারণ করি, যে কারণে অনেক সময় অর্থের বিপর্যয় ঘটে। যেমন গত ক্লাসে আমি বলেছিলাম আমরা আমরা খাবো। এখন আমরা যদি উচ্চারণে একটু গোলমাল করে ফেলি, অর্থটা কি দাঁড়িয়ে যায় দেখেন তো, যেন আমরা আমাদেরকে খাবো, এরকম একটা হাস্যকর অর্থ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু আমরা যদি ঠিকমতো উচ্চারণ করতে পারি তাহলে খুব সাধারণ একটি বাক্য এটি। আবার নারী নারী দুটো দুই উচ্চারণ, বাড়ি বাড়ি দুটোর দুই অর্থ দুই উচ্চারণ, নারী নারী দুটোর দুই উচ্চারণ দুই অর্থ। হ্যাঁ, তাহলে এই যে এই র এর উচ্চারণেও আমাদেরকে সতর্কতা হতে হবে। যেমন আরেকটি র আছে যেটা ঢ বিন্দু র বলি আমরা, সেই উচ্চারণও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই র এর সাথে একটা হ মিশ্রিত ধ্বনি থাকে, যেমন গূঢ় গাঢ় দৃঢ়। হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেলাম অ এর উচ্চারণ, এ এর উচ্চারণ, স এর উচ্চারণ, র এর উচ্চারণ। এর বাইরে আরেকটি বর্ণের উচ্চারণ নিয়ে আমি বলেছিলাম, সেটি হচ্ছে ফ। আমাদের বর্ণমালায় প ফ দুটো বর্ণ আমরা পাই, কিন্তু অনেক সময় ফ এর উচ্চারণটি আমরা ভুল করি। ফটা ইংরেজি এফ এর মতো উচ্চারণ করে ফেলি, কিন্তু ফ এর উচ্চারণ ইংরেজি এফ এর মতো উচ্চারণ হবে না। যেমন ফুল হবে কিন্তু ফুল হবে না, তাহলে আমরা বোকা হয়ে যাব। হ্যাঁ, FOOL উচ্চারণ হয়ে যাবে ফুল যদি বলি। হ্যাঁ, কিন্তু আবার ফুল হবে, ফল হবে, ফসল হবে, কিন্তু 21শে ফেব্রুয়ারি হবে। এখানে আবার ইংরেজি এফ এর মতো উচ্চারণ করতে হবে। কেন? কারণ এটি ইংরেজি শব্দ, এখানে এই ফেব্রুয়ারির ফ যেটি, তার উচ্চারণটা ইংরেজি এফ এর মতো আমরা করব। তাহলে এই ফ বর্ণেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বর্ণমালার বর্ণগুলো নিয়ে আমি বলেছিলাম গত ক্লাসে যে বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারা। কিরকম? বর্ণগুলো সঠিকভাবে বলতে পারা অর্থ হচ্ছে, যেমন স্বরবর্ণের প্রথম বর্ণ, এই বর্ণটি আমরা প্রায়শই ভুল করে স্বরেয় স্বরেয়া এভাবে বলি, কিন্তু বর্ণটির নাম হচ্ছে অ, আ, এবং তার পরবর্তী যে বর্ণ সেই বর্ণটি হচ্ছে হ্রস্ব ই। হ্রস্ব মানে হচ্ছে ছোট, দীর্ঘ ই অর্থাৎ বড়। তাহলে হ্রস্বের জায়গায় আমরা যদি বলি রশ্মি, অনেকে আমরা বলে ফেলি রশ্মি, এটা ভুল হবে। একইভাবে যেমন আমরা বলি নিয়, এটা নিয় হবে না, উচ্চারণটি হবে ইয়। যেমন উঁ, আমরা ভুল করে অনেকে বলি উমো, বর্ণটির নাম উমো নয়, উঁ। আবার অনেক সময় বলি অনুষ্কার, কিন্তু অনুষ্কার নয়, অনুসার। এই যে বিষয়গুলো, তাহলে বর্ণ আমাদেরকে সঠিকভাবে বলতে হবে। ব্যঞ্জন বর্ণে একটি বর্ণ আছে, যেই বর্ণের নামটা আমরা ভুল করি অনেক সময়, সেটি হচ্ছে বর্গীয় জ। আমরা অনেকেই বলে ফেলি বর্গার জ, কিন্তু বর্ণটির নাম হবে বর্গীয় জ। তাহলে এই যে বর্ণের নামগুলো বা বর্ণের উচ্চারণগুলো আমাদের সঠিকভাবে করতে হবে। আমি হ্যাঁ বলেন স্যার। ঢ বিন্দু র এর সাথে একটা হ উচ্চারিত হবে, তাহলে আষাঢ়ের উচ্চারণটা কেমন হবে? হ্যাঁ, আষাঢ়। হ্যাঁ, ওটা ওই র এর সাথে চেষ্টা করতে হবে হালকা হ মিশ্রিত একটা ধ্বনি উচ্চারণ করার জন্য। হ্যাঁ, কিন্তু দৃঢ় গাঢ় এখানে যেরকম সহজে বলা সম্ভব, কিন্তু আষাঢ় বলে ফেলবো না, আষাঢ় বলবো। এখানে এই উচ্চারণটি খোলা না, আমরা হ মিশ্রিত ধ্বনি উচ্চারণ করব যেখানে উচ্চারণটি খোলা, যেমন গাঢ় দৃঢ়। আর আষাঢ়টা হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এখানে খুলে দেওয়ার সুযোগ নেই, সেখানে আষাঢ়। কিন্তু যেখানে খুলে যায় উচ্চারণটি, সেখানে একটা হ মিশ্রিত ধ্বনি আসবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বর্ণের উচ্চারণে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয়, নিজের কান নিজের জিহ্বাকে তৈরি রাখতে হবে। আমরা কান এবং জিহ্বাকে তৈরি রাখবো কিভাবে? আমরা একটু একটু করে অভ্যস্ত হয়ে উঠব। আমি এভাবে বলেছিলাম,
24 ঘন্টায় একটা মানুষ যদি 12 ঘন্টা 14 ঘন্টা যতক্ষণ সে জেগে থাকে, সেই পুরো সময়টা সে যখন সর্বত্র আঞ্চলিক ভাষায় কথা বলে, সেই মানুষটিকে হঠাৎ করে আমি যদি বলি আপনি প্রমিত বাংলায় কথা বলেন, তার কাছ থেকে ঝরঝর করে শুদ্ধভাবে প্রমিত বাংলা বেরিয়ে আসবে, সেটা আশা করাটা বোকামি। এটা আসবে না। তাহলে আপনার বা আমার একটা চর্চার জায়গা থাকতে হবে, সেটা বাড়িতে হোক, সেটা বাড়ির বাইরে হোক, যেখানেই হোক না কেন। প্রতিনিয়ত আমরা যদি চর্চার ভেতরে নিজেদেরকে রাখতে না পারি, তাহলে কখনোই সঠিকভাবে আমরা প্রমিত উচ্চারণে কথা বলায় দক্ষ হয়ে উঠতে পারবো না। আরও একটি বিষয় বলেছিলাম, সেটি হচ্ছে আমাদের যে কোনো কর্মশালা, যে কোনো প্রশিক্ষণ, যে কোনো স্কুলিং, এই বিষয়গুলোর ভেতরে বিশেষ করে পারফর্মিং আর্টসের যে কোনো বিষয়, সেটা গান, সেটা আবৃত্তি, সেটা সংবাদ পাঠ, সেটা উপস্থাপনা, অর্থাৎ যেই বিষয়টি পারফরমেন্স হিসেবে দাঁড়ায়, সেরকম যে কোনো বিষয়ের দুটো দক্ষতা থাকে, দু ধরনের দক্ষতা থাকে। একটা হচ্ছে জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ হয়ে দক্ষ হয়ে ওঠা, অর্থাৎ বিষয়টা সম্পর্কে সঠিকভাবে পুরোপুরি জানা। আমি উচ্চারণ, বাংলা প্রমিত উচ্চারণ সম্পর্কে এই ক্লাসগুলোর ভেতরে সঠিকভাবে জানতে পারলাম, এটা এক ধরনের দক্ষতা। অর্থাৎ আমি হয়তো বলতেও পারবো বিষয়টি নিয়ে, হ্যাঁ, কিন্তু দেখা গেল আমি উচ্চারণটা সঠিকভাবে করতে পারছি না, কিন্তু ব্যাখ্যাটা দিতে পারছি, সূত্রগুলো বলতে পারছি, কারণগুলো বলতে পারছি, কি করলে কি হবে, কোথায় অ হবে, কোথায় এ হবে, এগুলো বলতে পারছি, কিন্তু নিজেই বলার ক্ষেত্রে সেভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না। অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে আমার ঘাটতি থেকে গেল। সেটা হলে হবে না। আমাকে দু জায়গায় দক্ষ হয়ে উঠতে হবে, দুটো ক্ষেত্রেই দক্ষ হয়ে উঠতে হবে। আমাকে প্রায়োগিক ক্ষেত্রেও দক্ষ হতে হবে, আমাকে জানার ক্ষেত্রেও দক্ষ হয়ে উঠতে হবে। আমি পরিপূর্ণভাবে জানব, বুঝব এবং বলতে পারবো। আমাদের এই ক্লাসগুলোর মধ্যে মূল লক্ষ্য হচ্ছে আপনাদের প্রমিত বাংলা উচ্চারণে সচেতন করে তোলা এবং এটি বলার ক্ষেত্রে আপনাদেরকে পারদর্শী করে তোলা। তাহলে এই দুটো জায়গায় আপনাদের হঠাৎ করে দক্ষতা আসবে না। এই 10টি ক্লাসের ভিতর 1 মাসের ভিতর দক্ষতা আসবে না। কেন আসবে না? আসবে না এই কারণে, আমি যদি ধরে নিই এখানে যারা আপনারা আছেন তাদের একটা গড় বয়স 30-25, আরও কমও হতে পারে, আরও অনেক বেশিও হতে পারে, 40-50ও হতে পারে, 15-20ও হতে পারে, যাই হোক, যেরকমই হোক না কেন, আমি একটা বেজ লাইন দাঁড় করালাম আর কি। সেটা হচ্ছে ধরে নিলাম 25 বা 30। তাহলে আপনার জীবনের 25 বছর বা 30 বছর আপনি যে ভুলগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, বা আজকে পর্যন্ত যে ভুলগুলোকে আপনি লালন পালন করছেন সযতনে, তাহলে সেই ভুলগুলোর বয়সও কিন্তু 25 বছর বা 30 বছর। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন্টা করে 10 ঘন্টায় আপনার 25-30 বছরের অভ্যাসকে আমি উড়িয়ে দিতে পারবো, এরকম কোনো ম্যাজিক আমার জানা নেই। এরকম কোনো ম্যাজিক দেখানোর জন্য আমি আজকে বসিনি বা এই ক্লাসগুলোতে থাকছি তা নয়। তাহলে আপনারা বলতে পারেন যে এই 10টি ক্লাসের ভেতর আমি যদি দক্ষভাবে বলতে না পারি তাহলে কেন করছি এই ক্লাসগুলো, এরকম একটি প্রশ্ন মাথায় আসতেই পারে। একটা বিষয় হচ্ছে আমি পথটি দেখিয়ে যেতে পারবো, আমি আপনাদেরকে বলতে পারবো এভাবে কাজটুকু করলে, এভাবে চর্চার ভেতরে থাকলে আপনি ধীরে ধীরে নিজেদের যে ভুলগুলো আছে সে ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন বেরিয়ে আসবার জন্য একটি সাধনার পথে, একটি চর্চার পথে আপনাদেরকে থাকতে হবে। শিল্পের যে কোনো শাখায় এগিয়ে যাবার একটি পথ সাধনার পথ, চর্চার পথ। এর কোনো বিকল্প পথ নেই, কোনো শর্টকাট ওয়ে নেই। আমরা তো শর্টকাট খুঁজি সব জায়গায়, যে আরও কম ক্লাসে কিভাবে, কালকে যদি একটি বিজ্ঞাপন দেখা যায় যে 5টি ক্লাসের কোর্স, 3টি ক্লাসের কোর্স, দেখা যাবে আমরা সবাই মিলে দ্বিগুণ উৎসাহে সেখানে ঝাঁপিয়ে পড়ব।
বাহ, তাহলে 3টি ক্লাসের মধ্যে আমি সব জেনে যাব। বাহ, হ্যাঁ, 5টি ক্লাসের মধ্যে আমি সব জেনে যাব, তাই না? মানে শর্টকাট ওয়েতে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, এরকম একটি আমাদের মধ্যে সহজাত একটি প্রবৃত্তি তৈরি হয়েছে। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো শর্টকাট ওয়ে নেই। আপনাকে এই চর্চার পথে থেকে, এই সাধনার পথে থেকেই একটু একটু করে নিজের ভুলগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে, নিজের জিভকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, নিজের কানকে অভ্যাসের মধ্য দিয়ে একটা পরিণত জায়গায় নিয়ে আসতে হবে, যাতে আপনার কান বলে দেয় যে এখন একটা ভুল শুনলাম, আপনার জিভ বলে দেয় একটা ভুল বেরিয়ে গেল। এই জায়গায় নিজেকে তৈরি করা। এভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, শুনতে শুনতে, বলতে বলতে, তাহলেই আমরা সঠিক একটি জায়গায় যেতে পারব। গত ক্লাসে আমি এও বলেছিলাম এর একটা সহজ পথ হচ্ছে চর্চার এই ক্ষেত্রে, এখন সবার হাতে স্মার্টফোন আছে, আপনারা প্রত্যেকেই চেষ্টা করতে পারেন 3 মিনিট 4 মিনিটের একটা কিছু, যে কোনো কিছু, সেটা পত্রিকার যে কোনো একটা খবর হতে পারে, সংবাদ হতে পারে, সেটা একটা কবিতার একটা অংশ হতে পারে, গল্পের একটা অংশ হতে পারে, উপন্যাসের প্রবন্ধের একটা অংশ হতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ, আমরা আগে পড়ে নিব বেশ কয়েকবার, পড়ে নিয়ে স্মার্টফোনে আমরা রেকর্ডিং অপশনে রেকর্ড বাটন প্রেস করে আমরা কি করব, সেটা রেকর্ড করে নেব এবং পরবর্তীতে হেডফোনে আমরা সেটা শোনার চেষ্টা করব। তাহলে দেখব আমরা কিছু ভুল নিজেরাই সহজে ধরতে পারছি, নিজেদের ভুল নিজেরাই আমরা ধরতে পারছি। তাহলে এভাবেও কিছু ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এটা একটা সহজ পথ নিজের ভুলগুলো ধরবার ক্ষেত্রে। তো এই চর্চাটা আমরা করব। আর এর পাশাপাশি আমরা গত ক্লাসে যে আলোচনা করেছি তার ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা যেহেতু ত্রুটিগুলো নিয়ে আলোচনা করেছি, সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে আরও বলেছিলাম টেইল ড্রপিং প্রবলেমের কথা বলেছিলাম, বাক্যের শেষাংশ পড়ে যাওয়া। এটা সাধারণত ব্রিদিং লেন্থ কম হলে, একটা দীর্ঘ বাক্য বলতে গিয়ে এক নিঃশ্বাসে আমরা বলতে না পারলে ইচ্ছে মতো আমরা কি করি, অর্থহীনভাবে অনেক সময় যে কোনো জায়গায় থেমে পজ নিয়ে আবার বলি। অনেক সময় দেখা যায় সেই কারণে কোনো কোনো বাক্যের অর্থ পরিবর্তিত হয়ে যায়। একটা বাক্য দীর্ঘ, একটা যদি বড় বাক্য হয় তাহলে সেটা যাতে আমরা সঠিকভাবে এক নিঃশ্বাসে শেষ করতে পারি, সেই ব্রিদিং লেন্থটা থাকতে হবে আমার, নিঃশ্বাসের সেই দীর্ঘ সময় নিঃশ্বাসটা ধরে রাখার ক্ষমতাটা আমার থাকতে হবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের ধারাবাহিকতায় যে ত্রুটিগুলো হয় তার কারণগুলো কি, আরও কিছু বিষয় থাকবে। প্রথমত যে কারণটির কথা আমি বলবো সেটি হচ্ছে, আমি গত ক্লাসেও বলেছিলাম, অসচেতনতা। আমাদের এই যে প্রমিত বাংলা উচ্চারণের সমস্যা হয় তার প্রধানতম কারণ হচ্ছে অসচেতনতা। আমরা সচেতন নই বলে অনেক ক্ষেত্রেই আমরা এ ধরনের ভুলগুলো করে থাকি, উচ্চারণের ত্রুটিগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের অজ্ঞতা। আমরা জানিই না আসলে প্রমিত উচ্চারণ বলে একটি বিষয় আছে, সেই বিষয় সম্পর্কেই আমরা ধারণা রাখি না। হ্যাঁ, একটা অজ্ঞতা আছে। আরেকটা হচ্ছে অসচেতনতা, যেটা শুরুতে বললাম। আরেকটা হচ্ছে গুরুত্ব অনুভব না করা, প্রয়োজনীয়তা অনুভব না করা। বোঝাতে পারলাম? এখন মূল বিষয় হচ্ছে আমরা প্রয়োজন অনুভব করছি কিনা যে বাংলা ভাষাটা আমাকে সুন্দর করে প্রমিতভাবে বলতে পারতে হবে, এই বিষয়ে আমাকে দক্ষ হয়ে উঠতে হবে। তাহলে এই গুরুত্বটা যখন অনুভব করব তখন আমার ভেতরে এক ধরনের সচেতনতার জায়গা তৈরি হবে, যে আমি সচেতন হব। আমার ভুল হলো কি, আমি এখন কথা বললাম এর মধ্যে কি কোনো ভুল উচ্চারণ হয়ে গেল আমার, এরকম একটা সবসময় মনের মধ্যে একটা বিষয় কাজ করবে। সেক্ষেত্রে আমার ভুলগুলো কম হবে, আমি বুঝতে পারবো। আরেকটি হচ্ছে যেটা বললাম অজ্ঞতা, সেই অজ্ঞতাটা দূর করার জন্য আমাকে জানতে হবে, জেনে আমাকে সঠিকভাবে সেটা বলতে পারতে হবে।
আর কি কারণ? আর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ। পরিবারেই দেখা যায় একটা মানুষ যখন সে প্রমিত উচ্চারণে কথা বলতে অস্বস্তি বোধ করে। কেন অস্বস্তি বোধ করে? কারণ দেখা যাবে যে বাড়িতে সবাই আঞ্চলিক ভাষায় কথা বলছেন, সেখানে দেখা গেল যে আমি যদি প্রমিতভাবে কথা বলতে যাই, সবাই অন্যরা একটা অস্বস্তি বোধ করবে যে কি হলো, ও হঠাৎ করে এভাবে কথা বলছে কেন। তাহলে পারিবারিক একটা পরিবেশ অনেক সময় পাওয়া যায় না, পারিপার্শ্বিক পরিবেশেরও সমস্যা আছে। এখন বন্ধুদের মাঝে গিয়ে বলবো, সেখানেও দেখা গেল বলা যাচ্ছে না, সেখানেও দেখা গেল টিটকারি দিচ্ছে এক একজন, হ্যাঁ, যে কি ব্যাপার, এইভাবে কথা বলার কি আছে, বা যাই হোক যার মতো করে যে বলল। হ্যাঁ, তাহলে এই যে পারিপার্শ্বিক পরিবেশ, এটি একটি বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, অন্তরায়ের প্রমিত উচ্চারণে কথা বলার ক্ষেত্রে অন্তরায়ের কারণ হয়ে দাঁড়ায় বিষয়টি। এর পরবর্তীতে যদি আমাকে আলাপ করতে হয় তাহলে বলতে হবে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এর একটা অন্যতম কারণ ভুল উচ্চারণের। কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যদি তাকাই, যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি, বা আপনারা কেউ কেউ এখনো সেই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে নিজেদেরকে অতিক্রম করছেন, দেখবেন এই শিক্ষা ব্যবস্থায় আপনি যদি প্রচণ্ড খারাপ উচ্চারণের অধিকারী কেউ হন, তারপরেও আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া, প্রথম স্থান অধিকার করা, ফার্স্ট ডিভিশন পাওয়া, এগুলো স্ট্যান্ড করা, এগুলো কেউ আটকাতে পারবে না। পারবে কি? নিশ্চয়ই না। কারণ আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো করেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে আপনি কোনো না কোনোভাবে বেশ ভালোভাবেই ভালো স্থান নিয়ে ভালো ফলাফল পেয়ে যাবেন। তাহলে আপনার মনের মধ্যে সেই তাগিদটাই তো অনুভব করবেন না আপনি, যে আমার তো ভালো উচ্চারণে কথা বলার প্রয়োজন নেই, এটাতে তো কোনো আলাদা মার্কস যুক্ত হচ্ছে না আমার। কখনো কখনো হয়তো ভাইবা বোর্ডে যখন দেখা যায়, ভাইবা বোর্ডে যদিও প্রমিত উচ্চারণে কথা বলার জন্য আলাদা কোনো মার্কিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও দেখা যায় সেরকম শিক্ষক যদি সেখানে থাকেন, যেই ছেলে বা মেয়েটি সুন্দর উচ্চারণে কথা বলছেন, হ্যাঁ, তার প্রতি তিনি আলাদাভাবে একটু দুর্বল থাকেন, তাকে নাম্বার দেবার ক্ষেত্রে দেখা যায় একটু বেশি নাম্বারই তার কলম থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রমিত উচ্চারণের আলাদা কোনো সেভাবে গুরুত্ব তৈরি করা হয়নি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পেলে একটু বলবেন। জি স্যার। না, আমার বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেল, তো আমি মনে করলাম যে আইপিএস এর ব্যাকআপে অনেক সময় কেটে যায় লাইন, যে লাইন কেটে গেল কিনা। না, যে কথা বলছিলাম, তাহলে দেখা যায় কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ বললাম আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদের প্রমিত উচ্চারণের আলাদা কোনো গুরুত্ব না থাকার কারণে, আলাদাভাবে বিশেষ কোনো গুরুত্ব না থাকার কারণে আমরা এক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অনুভব করি না। এবং আলাদা মার্কস না থাকার কারণে অভিভাবকরাও তার ছেলে মেয়েকে প্রমিত উচ্চারণে দক্ষ করে তোলার ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেন না। তাহলে এটাও একটা অন্যতম কারণ। আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দেখা যায় শিক্ষকরাও নিজেরাই ক্লাসরুমে ভুল উচ্চারণে কথা বলে যাচ্ছেন অহরহ। সেটা একেবারে স্কুল শিক্ষক থেকে, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের সব দিকেই যদি আমরা তাকাই, সেখানে এরকম প্রচুর অসংখ্য উদাহরণ আমরা খুঁজে পাব। তাহলে এটা একটা বড় বিষয় আমাদের। এগুলো কিন্তু এক একটা বড় কারণ হিসেবে থাকে। এর বাইরে আরও কিছু কারণ রয়েছে। জিভের জড়তা, অনেকের জিভের একটা আলাদা জড়তা থাকে, আড়ষ্টতা থাকে, জিভ ভারী থাকে, সে কারণে সে কথা বলার ক্ষেত্রে উচ্চারণ সঠিকভাবে তৈরি হয় না। আবার অনেকের যেমন অনভ্যাসের কারণে হয়, হ্যাঁ, যে অভ্যাসই নেই, প্রমিত উচ্চারণে কথা বলার অভ্যাসটাই তার নেই।
একটা অনভ্যাসের কারণে বলতে গিয়ে আর সেভাবে সে তো একটা অভ্যস্ততার মধ্যে বেড়ে উঠেছে, সেই অভ্যস্ততা থেকে নিজেকে বের করতে পারে না। হ্যাঁ, এগুলো অনভ্যাসটা এক ধরনের লজ্জা সংকোচ তৈরি করে। হ্যাঁ, যে আমি এখন বলতে গেলে ভুল হতে পারে, বা আমি এটাতে তো অভ্যস্ত না, আমি তো সেভাবে বলে বলে বেড়ে উঠিনি, হ্যাঁ, এটা ঠিক হবে কি না, একটা দ্বিধা দ্বন্দ্ব, হ্যাঁ, শঙ্কা সংকোচ লজ্জা, হ্যাঁ, এই ধরনের একটা বিষয় তৈরি হয়। এগুলো হচ্ছে অনভ্যাসের কারণে হয়। আরেকটা বিষয় হচ্ছে অভিধানের সাথে যোগাযোগ না থাকা। বাংলা উচ্চারণ অভিধান একটা বিষয় আছে, মানে আমরা হয়তো সেভাবে একটা বেঙ্গলিটি ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি যেভাবে আমরা উল্টে পাল্টে দেখি নিজেদের বিভিন্ন প্রয়োজনে, কিন্তু উচ্চারণের বিষয়টি সেভাবে আমরা দেখবার চেষ্টা করি না, যে এই উচ্চারণটা কি একটু দেখিনি, এই উচ্চারণটা কি একটু দেখিনি। হ্যাঁ, এই যে অভিধানের সাথে যোগাযোগহীনতা, এটাও একটা অন্যতম কারণ আমাদের, হ্যাঁ, আমাদের ভুল উচ্চারণের ক্ষেত্রে। এর বাইরে কি আপনারা আর কোনো কারণ যুক্ত করতে পারেন? আমি তো অনেকগুলো কারণের কথা বললাম। এর বাইরে কি আপনাদের কাছে আর কোনো কারণ আছে আমাদের উচ্চারণ ত্রুটির ক্ষেত্রে? স্যার, হ্যাঁ, আমি বলেন। বলতে চাচ্ছিলাম আসলে ওই আঞ্চলিক উচ্চারণ করতে করতে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়, সেইটা একটা বড় কারণ হিসেবে মনে হয় আমার কাছে। হ্যাঁ, আমি তো বললাম যে অনভ্যাস একটা বড় বিষয়। যখন আমি অভ্যস্ত না, অনভ্যাসের কারণে একটা শঙ্কা তৈরি হয়, সংকোচ তৈরি হয়, লজ্জা তৈরি হয়, ভয় তৈরি হয়। হ্যাঁ, সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের। আমরা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম, এই কারণগুলোর দিকে আমরা দৃষ্টি রাখব। এই যে কারণগুলো উল্লেখ করলাম, এই কারণগুলোকে আমরা মাথায় রেখে চেষ্টা করব আমাদের ত্রুটিগুলো যাতে না হয়, আমাদের যে ত্রুটিগুলো আমাদের নিজেদের ভেতরে আছে, আমরা যাতে সেই ত্রুটিগুলো থেকে বেরিয়ে আসতে পারি। এবার করণীয় কি? আমরা ত্রুটিগুলো জানলাম, আমরা ত্রুটিগুলোর কারণ খুঁজে বের করলাম, এবং এবার যদি আমি করণীয় বলি যে এই ত্রুটি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার। আমরা যেভাবে কথা বলি বাংলা, দেখা যায় যে কথাগুলো রুগ্ন, মানে কর্কশ ভাষীর মতো লাগে। আর আপনি কথা বলতেছেন, তারপর সংবাদ আমরা শুনতেছি, কথাগুলো কেমন জানি ধীরস্থির গম্ভীর এইরকম শোনা যায়। কিন্তু আসলে এটা কি কণ্ঠের জন্য নাকি বর্ণ বা বাক্যের জন্য হয় এগুলো? না, এটা কণ্ঠটা খুব একটা বিষয় হয়ে দাঁড়ায় বলে আমি মনে করি না। আমার কথা হচ্ছে, আপনি যদি গুছিয়ে সুন্দর উচ্চারণে কথা বলতে পারেন, সঠিকভাবে, যেই বাংলা ভাষার যে নিজস্ব গতি আছে, সেই গতিটাকে ধরে বিষয়টাকে নিয়ে আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন, যে কোনো স্বরের মধ্য দিয়েই উচ্চারিত কথাগুলো শুনতে ভালো লাগবে, এটা আমি মনে করি। করণীয় যদি আমরা বলি, আমি প্রথমটি ধরিয়ে দিই, আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের অভিধানের সাথে একটা যোগাযোগ রাখতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে আপনারা যদি বলেন? স্যার, বলেন। হ্যাঁ, নিয়মিত উচ্চারণ চর্চার একটা প্রচেষ্টা চালাতে হবে প্রতিদিন, যাতে আমি একটা নির্দিষ্ট সময় চর্চা করে যাই, তাহলে মনে হয় মানে এটা আসলে অনেকটা ঠিক উত্তীর্ণ পড়াশোনার হবে। মতো কোনো নির্দিষ্ট সময় করা নয়, যে আমি একটা আড্ডার ভেতরেও কিন্তু নিজে একটা চর্চার ভেতর থাকতে পারি, যে জি আমি স্যার। বিকেল বেলায় হয়তো বা সন্ধ্যার দিকে কোথাও গিয়ে আমি আড্ডা দিই। ওই আড্ডাটাকে এমন একটা জায়গায় গিয়ে আড্ডাটা দেওয়া, যেখানে আমি প্রমিতভাবে কথা বলতে পারবো, প্রমিত উচ্চারণে কথা বলতে পারবো। হ্যাঁ, তাহলে আমি ওখানে যদি ঘন্টাখানিক ঘন্টা দুয়েক থাকি সেই আড্ডায়, আমি যদি ঘন্টা দুয়েক আরও কিছু মানুষ পাই যারা প্রমিত উচ্চারণে কথা বলেন, তাহলে হবে কি, আমার শুনতেও পারবো, আমি আবার বলতেও পারবো। তাহলে এই দুটো অভ্যাস আমার হয়ে গেল। হ্যাঁ, যে অন্তত প্রতিদিন না হোক, সপ্তাহে 2 দিন 3 দিনও অন্তত যদি কমপক্ষে হয়, সেটাও মন্দ কি। এভাবে একটা সার্কেল তৈরি করা। আর কেউ কিছু যুক্ত করতে চান?
স্যার এখানে আসসালামু বলার আলাইকুম। চেয়ে আরেকটা মানে দক্ষতা অর্জন, আর একটা মনে হচ্ছে আমার কাছে, যেটা হচ্ছে শোনার দক্ষতাটা অনেক ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আমি তো বলেছি, আমি একটা এভাবে উদাহরণ দিই অনেক সময়, যে অভ্যাসটা একটা বড় বিষয়। আপনি যদি এভাবে দেখেন, একটা ভালো দোকানের মিষ্টি প্রতিদিন আপনাকে দেয়া হয় খেতে, বা আপনি খান প্রতিদিন, সেটা হয়তো অনেক অনেক দিন, মাসের পর মাস, বছর জুড়ে আপনি খাচ্ছেন, প্রতিদিন একটা দোকানের, ভালো দোকানের একটা মিষ্টি আপনি খেয়ে আসছেন। হঠাৎ করে দেখা গেল ওই একই দোকানের প্যাকেটে একটা বাজে মিষ্টি আপনার সামনে দেয়া হলো। প্যাকেট কিন্তু ওই আগের দোকানেরই, যেটি আপনি খেয়ে এসেছেন এতদিন ধরে। কিন্তু যখন আপনি জিভে দেবেন আপনি সেই মিষ্টিটি, আপনার জিভ কিন্তু আপনাকে বলে দেবে যে এটি সেই মিষ্টি নয়। প্যাকেট যদিও একই, দেখছেন আপনি, চোখের দেখা অস্বীকার করার তো কিছু নেই, কিন্তু তারপরেও জিভ বলবে যে না, এখানে ঝামেলা আছে কিছু, এটা ভুল মিষ্টি, তাই তো? তা অর্থাৎ কি, মানে এখানে জীব অভ্যস্ত হয়ে উঠেছে সেই স্বাদটিতে। তাহলে একটা ভালো কথা বা কিছু ভালো কথা শুনতে শুনতে, ভালো উচ্চারণের কথা শুনতে শুনতে আপনার কান যদি অভ্যস্ত হয়ে ওঠে, তাহলে ভুলটা আপনার মুখ থেকে বেরোক বা অন্য কারো মুখ থেকে বেরোক, যেখান থেকেই বের হোক না কেন, আপনার কান কিন্তু বলে দিবে এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়ে যাচ্ছে। তাহলে এভাবে অভ্যস্ত হয়ে ওঠাটা জরুরি। সেজন্য করণীয়র ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, মূলত যেটা করতে হবে, সেটা হচ্ছে চর্চা, চর্চা এবং চর্চা, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে চর্চার পথে, সাধনার পথে থাকতে হবে। হ্যাঁ, তাহলেই আমরা আমাদের মূল পথ খুঁজে পাব, মূল পথে থাকতে পারব। এবং একই সাথে এই যে শুধুমাত্র যে আড্ডার মধ্য দিয়ে তা না, কিন্তু আমি ভালো গান যদি শোনায় অভ্যস্ত হই, ভালো গান শুনি সব সময়, সেই গানের উচ্চারণগুলো যদি সঠিক হয়, তাহলে দেখা যাবে কি গানের সেই উচ্চারণগুলো আমার কানে গেঁথে থাকবে। এটাও কিন্তু আমাকে এক ধরনের সুন্দর একটি জায়গায় অভ্যস্ত করে তুলবে। হ্যাঁ, গান শোনার মধ্য দিয়েও কিন্তু আমি সঠিক উচ্চারণটি জেনে যেতে পারবো। আরেকটি বলেছি, অভিধানের সাথে একটু নিয়মিত যোগাযোগের মধ্যে থাকা, একটু উল্টে পাল্টে দেখা মাঝে মধ্যে, যে এই উচ্চারণটি কি হবে। প্রতিদিন আমি যদি নিয়ম করে এভাবে ভাবি যে সারাদিনে আমি ৩-৪টা উচ্চারণ নিজেই বের করে নেব, যে আজকে কি কি ভুল উচ্চারণ হলো আমার, অথবা আজকে কথা বলতে গিয়ে দেখলাম যে কথা বলে যাচ্ছি কিন্তু একটা উচ্চারণে আমি নিজে দ্বিধান্বিত হয়ে পড়লাম, কনফিউজড হয়ে পড়লাম, যে এটা মনে হয় বলেছি ঠিকই কিন্তু এটা মনে হয় ঠিক নয়। এরকম 2টে 3টে 4টে 5টে শব্দ আমরা নিজেরা ঠিক বের করে রাখলাম। রাতে ঘুমানোর আগে অভিধানটা উল্টে দেখে নিলাম যে এই 3টে উচ্চারণ আসলে কি। তাহলে এই 2 থেকে 5টি শব্দ আমি কনফার্ম হয়ে গেলাম ওই আজকে, যে এই 5টির উচ্চারণ হচ্ছে এই, যেটি আমার মধ্যে একটা ভুল হিসেবে আমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, বা আমি দ্বিধায় ছিলাম যে এটি ঠিক না ওটি ঠিক। তাহলে এভাবেও কিন্তু একটা প্র্যাকটিস, একটা চর্চা আমরা করে যেতে পারি। এটাও কিন্তু আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বোঝা গেল? আর কেউ কি কিছু যুক্ত করতে চান করণীয়র ক্ষেত্রে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের দেশের সিংহভাগ মানুষ, আমার মনে হয় আমরা বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, মানে প্রমিত উচ্চারণে কথা বলতে পারি না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা মানুষ যত সময় মানুষের সাথে মিশি, সেখানে প্রমিত উচ্চারণে সবার কাছ থেকে যেহেতু আমরা মানে কি বলা যায়, শুদ্ধ উচ্চারণটা নিতে পাচ্ছি না, হুম, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা নিজেরা যদি চেষ্টা করি, সবার সাথে আমরা যখন কথা বলবো, তখন আমাদের শব্দগুলো ঠিক হচ্ছে কিনা, আমরা করতে যেটা পারেন, বলতে করতে পারেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে ঠিক আছে কিনা, এগুলা আমরা একটু চর্চা করতে পারি নিয়মিত।
হুম 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 হুম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই যে মানে আপনি যেটা বললেন যে আমাদের এই যে উচ্চারণের যে সমস্যাটা, এটা আমাদের বয়সের সমস্যা। মানে টোটাল যে বয়সটাই শুরু থেকেই আমরা উচ্চারণ ভুল করে আসতেছি কম বেশি। হুম তো হুম এটা হুম। আমরা যদি নিয়মিত সব সময় চর্চা করার চেষ্টা করি, হ্যাঁ তাহলে মনে হয় খুব দ্রুত আমরা ওভারকাম করতে পারবো। হ্যাঁ, সেটা ঠিক। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের চর্চার ভেতরে থাকতে হবে প্রতিনিয়ত, অভিধানের সাথে যোগাযোগ রাখতে হবে এবং এর গুরুত্ব অনুভব করতে হবে। আমাকে এই গুরুত্বটা যদি আমি অনুভব করি, তাহলেই আমি সচেতন হয়ে অভিধানের সাথে যোগাযোগ রাখব। অভিধানের সাথে যোগাযোগ রাখার মধ্য দিয়ে আমি কি করব? চর্চার পথে থাকব নিজে। তাহলে চর্চাটাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের ভুলগুলো থেকে বেরিয়ে এসে সঠিকভাবে, সুন্দরভাবে আমার বাংলা ভাষাটা প্রমিতভাবে আমরা বলবার চেষ্টা করব। ঠিক আছে? এবার আমরা আসি প্রয়োজনীয়তাটা কি? কেন আমরা এই বাংলা ভাষাটা প্রমিত উচ্চারণে বলার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চাইব? এর প্রয়োজনটা কি? প্রয়োজনের আমি প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসেই বলেছিলাম প্রয়োজনীয়তাটা হচ্ছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারা। যখন একটি মানুষ 100 জন মানুষের সামনে, অনেক মানুষের সামনে নিজেকে দাঁড় করায়, তখন মানুষ কিন্তু শুধু পোশাকে সুন্দর হয়ে ওঠে না। শুধুমাত্র পোশাকি সৌন্দর্য তাকে সার্বিকভাবে সুন্দর করে তোলে না। একজন মানুষকে সার্বিকভাবে সুন্দর হয়ে উঠতে হলে তার একটা বড় গুণাবলী থাকতে হয়, সুন্দর করে কথা বলা। তাহলে প্রমিত উচ্চারণে সুন্দরভাবে যদি আমি কথা বলতে না পারি, একটা আনুষ্ঠানিক জায়গায় আমি হয়তো অন্য অনেকের কাছে হাস্যকর হয়ে উঠতে পারি। শুধু দামি পোশাক গায়ে চাপালাম, হ্যাঁ, সেলুন থেকে গিয়ে সুন্দর করে সেজে আসলাম, হ্যাঁ, পার্লারে গেলাম, মানে সেই সৌন্দর্য কিন্তু সব কিছু নয়। এত কিছুর পরেও যখন আমি সুন্দরভাবে কথা বলতে পারবো না, অসুন্দরভাবে কথা বলবো, বা প্রমিত উচ্চারণে বাংলাটি, নিজের ভাষাটি বলতে পারবো না, তখন কি হবে? তখন কিন্তু আমার সেই পোশাকের সৌন্দর্য ম্লান হয়ে যাবে, আমার বাহ্যিক চেহারার সৌন্দর্য ম্লান হয়ে যাবে। তখন সব কিছু ছাপিয়ে আমার সেই অসুন্দর করে কথা বলার বিষয়টি মুখ্য হয়ে সবার সামনে আসবে। 1 মিনিট। এই সভ্যতায় মহাকাব্য গিলগিমাস বিলিতা হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে একটা বিষয় হচ্ছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা, সেজন্য সুন্দর করে প্রমিত উচ্চারণে কথা বলাটা অত্যন্ত জরুরি বিষয়। আর এটা মনে রাখতে হবে, যদিও শিক্ষা ব্যবস্থায় আলাদা কোনো মার্কস যুক্ত হবে না, নম্বর যুক্ত হবে না আমার, তারপরেও ভাইভাতে যদি আমি সুন্দর করে কথা বলতে পারি, চাকুরির ক্ষেত্রে যদি আমি সুন্দর করে কথা বলতে পারি, যে কোনো ইন্টারভিউ বোর্ডে আমি যদি সুন্দর করে কথা বলতে পারি, একজন শিক্ষক হয়ে যখন আমি ক্লাসে দাঁড়াই ছাত্রছাত্রীদের সামনে, তখন যদি আমি সুন্দর করে কথা বলতে পারি, সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে আমার নিজের একটা গ্রহণযোগ্যতা আলাদাভাবে তৈরি হবে সেই সকল ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে এই প্রয়োজনীয়তাটা অনুভব করতে হবে। একই সাথে আমাকে খেয়াল রাখতে হবে, এটা তো হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে আমি প্রয়োজনীয়তার কথা বললাম। আরেকটি বিষয়, আমার দায়, একটা দায় আছে না সব ক্ষেত্রেই? ইতিহাসের প্রতি আমার একটা দায় আছে, তাই না? তাহলে এই ভাষাটা পাওয়ার জন্য যারা জীবন দিয়ে দিল, পৃথিবীতে কটা জাতি আছে যারা তাদের ভাষার অধিকার রক্ষার জন্য রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে? তাহলে আমরা সেই বীরের জাতি।
যারা নিজের ভাষার অধিকারের জন্য, এই বাংলা ভাষার জন্য, আমাদের মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছি। তাহলে যেই জাতির ভাষার ইতিহাস এত সমৃদ্ধ, এত সংগ্রামময়, এত রক্তের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে যে ভাষার অধিকারটা আমরা ছিনিয়ে এনেছি, সেই ভাষাটা আমরা সুন্দর করে বলতে পারবো না? যদি না পারি সেটা তো এক ধরনের অন্যায়। তাহলে এই দায়টাও আমাদেরকে অনুভব করতে হবে যে আমরা আমাদের ভাষাটা সুন্দর করে বলতে পারতেই হবে আমাদের। এই দায়টা যাতে আমরা অনুভব করি। 1 মিনিট আবার। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এই যে সুন্দর করে কথা বলার এই প্রয়োজনীয়তাগুলো যদি আমরা অনুভব করি, আমরা যদি ধারণ করি নিজেদের ভেতরে, তাহলে কিন্তু আমরা এই বিষয়ে অনেক বেশি নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো। প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, যে কোনো কাজ যদি আমরা ভালোবেসে করি, আমরা যদি একটা দায় অনুভব করি, ভালোবাসা এবং কমিটমেন্ট, এই দুটো বিষয় যখন যুক্ত হয় একসাথে, তখন সে কাজে সাফল্য আসে, সে কাজে ক্লান্তি আসে না, হতাশা আসে না, সে কাজে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। তাহলে আমরা যদি এই কাজটি সত্যিকার অর্থেই কাজ হিসেবে নিতে চাই, তাহলে আমাদেরকে কাজটি ভালোবেসে করতে হবে। আমরা যদি এই কাজটি, এই চর্চাটি নিরন্তর করে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা কমিটমেন্ট নিয়ে কাজটা করতে হবে, একটা দায় নিয়ে কাজটি করতে হবে। আমাদের ভাষাটাকে আমরা ভালোবাসি, এটা শুধু মুখে বললে হবে না, হ্যাঁ, সেটা মনে মনে অনুভবও করতে হবে। আমরা শুধু জাতীয় সঙ্গীতে বলি, ওমা বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মায়ের বদন মলিন হলে আসলেই কি আমাদের নয়ন জলে ভাসে? একটু ভেবে দেখবেন। তাহলে শুধু জাতীয় সঙ্গীতের লাইনে বললে হবে না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে আমার দেশকে আমরা ভালোবাসবো, আমার ভাষাকে আমরা ভালোবাসবো, আমার মাটিকে আমরা ভালোবাসবো, আমার ইতিহাস, আমার মুক্তিযুদ্ধ, এই ইতিহাসকে আমরা ভালোবেসে আমরা একটা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশের দিকে যাতে আমার দেশটি এগিয়ে যায়, সেই কাজ করে যাব, যে কাজের ভেতর দিয়ে পৃথিবীর মানচিত্রে আমাদের দেশটি একটি মানবিক দেশ হিসেবে মানুষের সামনে দাঁড়াবে, আমাদের দেশটি সকল ধর্মের মানুষের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে দাঁড়াবে। সেই কাজগুলো যাতে আমরা করতে পারি, শুধু মুখের কথায় নয়, আমরা কাজ দিয়ে সেটা প্রমাণ করব। এবার আমরা আসি একটা বিষয়ে, সেটি হচ্ছে আমাদের এই প্রমিত উচ্চারণ। এই প্রমিত উচ্চারণে একজন মানুষ বা একটা আদর্শ জায়গাগুলো কি হতে পারে, বা এই কর্মশালার লক্ষ্যটা কি হবে, আমরা কি কি বিষয়ে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করব। এভাবে যদি আমরা দেখি যে এই যে আমরা ক্লাসগুলো, এই কোর্সটা করছি, এই কোর্সে আমরা যা যা ক্লাস করব তার ভেতর দিয়ে নিজেরা কি কি বিষয়ে দক্ষ হয়ে উঠব। একটা বিষয় হচ্ছে প্রমিত উচ্চারণে আমরা জানব, প্রমিত উচ্চারণ সম্পর্কে সঠিকভাবে জানবার চেষ্টা করব, সেই জানার ক্ষেত্রে আমরা দক্ষ হয়ে উঠব। একই সাথে প্রমিত উচ্চারণে বলবার ক্ষেত্রেও আমরা কি দক্ষ হয়ে ওঠার চেষ্টা করব, সচেতন হব। পাশাপাশি আমি যদি ধরে নিই আমার উচ্চারণ প্রমিত বা সঠিক বা শুদ্ধ যাই বলি না কেন, সেটাই কি শেষ কথা? মানে সুন্দর কথা মানে কি শুধু প্রমিত উচ্চারণ? কি মনে করেন আপনারা, বলেন দেখি।
জি না স্যার। তাহলে কি আর কি দরকার হবে? স্যার প্রমিত উচ্চারণের পাশাপাশি যে একটা আছে যে অঙ্গভঙ্গি আছে, অনেক সময় দেখা যায় যে একটা কথা বলতেছি যে আমার মুখের এক্সপ্রেশনটা কিরকম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা ধন্যবাদ। একটা। আর স্যার, আবেগ হুম, বা ভাবের প্রকাশটা ঠিক মতো হচ্ছে কিনা, আমি কোন মানে আবেগটা প্রকাশ করতে চাই সেটা আমার কথা দিয়ে প্রকাশিত হচ্ছে কিনা, এটা খুব জরুরি মনে হচ্ছে। গুড গুড, খুব ভালো। হ্যাঁ, আর কেউ যুক্ত করতে চান এরকম কিছু? বলেন বলেন। স্যার ভাষার সাদিয়া, প্রাঞ্জলতা, আচ্ছা পিঙ্কি, হ্যাঁ তাছাড়া বলেন, আমি হ্যাঁ বলেন। আমি স্যার ভাষার প্রাঞ্জলতা, প্রাঞ্জলতা, আচ্ছা ঠিক যে আছে, আমি কি প্রাঞ্জল হতে বোঝাতে হবে। চাচ্ছি সেটা সহজভাবে বোঝানোর দক্ষতা। ঠিক আছে ঠিক আছে, আর কেউ? মহাপ্রাণ অল্প প্রাণ ধ্বনি কোথায় কিভাবে বলতে হয় সেটা শুদ্ধভাবে বলা, কোথায় কতটুকু টেনে বলতে হয়। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া। আর কেউ? চমৎকার বললেন, যারা যুক্ত করতে চাইলেন, পিঙ্কি বললেন, সাদিয়া বললেন, আরও কেউ বললেন, যারাই বললেন তারা খুব ভালো বললেন। আমি এভাবে বলি যে শুধু প্রমিত উচ্চারণ কিন্তু সার্বিকভাবে সুন্দর কথার পুরো বিষয়টিকে আনে না। হ্যাঁ, আমার উচ্চারণ প্রমিত, কিন্তু বিষয়টি যদি এরকম হয় আমার উচ্চারণ প্রমিত হওয়া সত্ত্বেও আমার উচ্চারণ অস্পষ্ট, বোঝাতে পারলাম বিষয়টি? তাহলে কিন্তু বিষয়টা ফেল করে গেল, যে আমার কথা শুনতে ভালো লাগবে না। আমার উচ্চারণ ঠিক আছে, আমার উচ্চারণ ঠিক থাকা সত্ত্বেও দেখা গেল যে আমার উচ্চারণ স্পষ্ট নয়। সুন্দরভাবে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে প্রমিত উচ্চারণের অধিকারী হওয়ার পাশাপাশি স্পষ্টভাবে বলতে পারার দক্ষতাটা আমার থাকতে হবে। আমি যখন কথা বলবো, আমার কথা বলার ক্ষেত্রে আমার উচ্চারিত প্রতিটি শব্দ যাতে স্পষ্টভাবে উচ্চারিত হয়, সেটি আমরা খেয়াল রাখব। ঠিক আছে? ঠিক আছে, এবার আমি যদি যাই যে আমার উচ্চারণ প্রমিত এবং আমার উচ্চারণ স্পষ্ট, এটাই কি শেষ কথা? এই দুটো হলেই কি আমার সুন্দরভাবে কথা বলার বিষয়টি আমি নিশ্চিত করতে পারি? স্যার, সঠিক স্থানে সঠিক শব্দ চয়ন করা, এমন যে আমার সামনে কেউ আছে, আমি এমন কোনো কথা বললাম যার অর্থ তিনি বোঝেন না, এরকম। আচ্ছা, হুম হুম, ঠিক আছে, বলেন বলেন। জি স্যার, এটাই বলতে চাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আরিফা। চমৎকার বলেছেন, সুন্দর করেই বলেছেন। যেই সঠিক জায়গায় বা যেই পরিবেশে, যেই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, সেই মানুষগুলোর বোধগম্য করে নিজেকে উপস্থাপন করতে পারা, সেটি জরুরি। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রমিত উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কথাটি খুব সম্ভবত আব্দুল গফফার বলেছিলেন বা নাজমুল ইসলাম বলেছিলেন, সেটি হচ্ছে আবেগের কথা। হ্যাঁ, আবেগটা প্রকাশ করতে পারা। হ্যাঁ, আমি যদি সংবাদ পাঠ করছি, এভাবে ধরে নিই আমি একটি মৃত্যুর সংবাদ পাঠ করছি, তাহলে সেটির বলার ধরনটি কেমন হবে? আমি তার ওখানে কান্নাকাটি শুরু করে দিব না, কিন্তু একটা উৎসবের, উল্লাসের খবর আমি প্রকাশ করছি, সেটি আবেগটা কেমন হবে? আবার একটা মৃত্যুর, একটা শোকের বিষয়ে আমি উপস্থাপন করছি, সেই প্রকাশভঙ্গিটা, সেই আবেগটা কেমন হবে? দুটোর একটা পার্থক্যের জায়গা আছে কিন্তু। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রমিত উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ এবং আবেগপূর্ণ উচ্চারণ। প্রমিত উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ, আবেগপূর্ণ উচ্চারণ।
এখন আবেগের কথা বলতে গিয়ে আমি যদি এখন একটা সংগ্রামের কথা বলবো, আমি কি চিৎকার করে সামনের মানুষকে বিরক্ত করে তুলব? নিশ্চয়ই না। আবার আমি একটি শোকের বার্তা মানুষকে পৌঁছে দেব, আমি কি কান্নাকাটি করতে থাকবো সেই শোকের বার্তা দিতে গিয়ে? স্বাভাবিকভাবে সেটা ভালো লাগার কথা নয়। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রক্ষেপণ। অর্থাৎ আমার বলার ক্ষেত্রে আবেগ থাকবে ঠিকই, কিন্তু সেই আবেগটা নিয়ন্ত্রিত থাকবে। আমি প্রথম দিন বলেছি কিনা আমার মনে নেই, তবে একটা কথা আমি সবসময় বলি যে শিল্পের বা শিল্পীর ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে তার পরিমিতি বোধ। আমি যাই করি না কেন, আমি গান করি, আমি নাটক করি, আমি আবৃত্তি করি, আমি সংবাদ পাঠ করি, আমি উপস্থাপনা করি, আমি যাই করি না কেন, সেই প্রায়োগিক জায়গায় যদি আমার পরিমিতি বোধ না থাকে, আমার উপস্থাপন যদি পরিমিত না হয়, তাহলে কি হবে? ভালো লাগবে না। খাবারে বা তরকারিতে যদি লবণটা পরিমাণ মতো না হয়, লবণ কি খাওয়া যায়? খাওয়া যায় না। এই জায়গাটিও সেরকম, আবেগটাও সেরকম। আবেগটা যদি বেশি দেন আপনি, মানুষ বলবে বাড়াবাড়ি করছে, মানুষটা বেশি বেশি করছে, তাই না? মুখ ফিরিয়ে হাসবে একটু করে। হ্যাঁ, আবার যখন আপনি আবেগটা একটু কম দেবেন, সেখানে কম ঢালবেন, তখন আবার বলবে একদম কেমন সাদামাটা হয়ে গেল না। তাহলে এখানে ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু আবেগ আপনাকে প্রয়োগ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই পরিমিতি বোধ নিয়ে নিয়ন্ত্রিত প্রক্ষেপণ বা নিয়ন্ত্রিত আবেগ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই নিয়ন্ত্রিত আবেগটা আপনার থাকতে হবে। হ্যাঁ, এই নিয়ন্ত্রিত আবেগটা রাখাটাও এক ধরনের দক্ষতা। বোঝা গেল বিষয়টি? তাহলে আমরা খেয়াল রাখবো, আমাদের উচ্চারণ প্রমিত রাখতে হবে, আমার উচ্চারণ স্পষ্ট রাখতে হবে। স্পষ্ট মানে কি? ঝরঝরে থাকতে হবে। আমার প্রত্যেকটা শব্দ, একটা শব্দ যাতে আরেকটা শব্দের সাথে লেগে না যায়। ভাত কখন ঝরঝরা বলি আমরা? যখন ভাতটি একটার সাথে একটা লেগে যায় না, তখন সেটাকে আমরা কি বলি? ঝরঝরে হয়েছে বলি। কথা বলাটাও সেরকম ঝরঝরে হতে হবে। প্রত্যেকটা শব্দ যাতে আলাদা আলাদা ভাবে বোঝা যায়, প্রত্যেকটা শব্দ যাতে একটার সাথে একটা লেগে না থাকে, একটার সাথে একটা জড়িয়ে না যায়, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বোঝাতে পারলাম বিষয়টি? তাহলে এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা দেখব যে পরিপূর্ণভাবে সুন্দর করে আমরা কথা বলতে পারছি। আরেকটি বিষয় জরুরি, সেটি হচ্ছে শ্রোতার কানে পৌঁছে দেয়া। আমি যাকে উদ্দেশ্য করে কথা বলছি বা যাদের উদ্দেশ্যে কথা বলছি, তাদের কানে আমার কথা পৌঁছচ্ছে কিনা। এখন দেখা গেল আমার স্বর প্রক্ষেপণের সেই দক্ষতাটা নেই। আমি যাদের উদ্দেশ্যে কথা বলছি তাদের কানেই পৌঁছলো না আমার কথা। তাহলে আমি সুন্দর করে বললাম কি বললাম না, সেটা তো অর্থহীন, কারণ তারা তো শুনতেই পেল না। তাহলে আমার কথা বলার অর্থাৎ ভয়েস প্রজেকশন লেভেলটা থাকতে হবে। কথা বলার ক্ষেত্রে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। যদি অনেক মানুষের সমাগম হয়, সেখানে যখন আমি দাঁড়িয়ে কথা বলবো, তখন যাতে আমার গলার স্বর সেভাবে আমি প্রক্ষেপণ করতে পারি, আমার ভয়েস প্রজেকশনটা সেভাবে যাতে হয়, সেই বিষয়টা আমরা সতর্ক থাকব। তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের স্পষ্ট উচ্চারণ, প্রমিত উচ্চারণ, আবেগপূর্ণ উচ্চারণ, নিয়ন্ত্রিত উচ্চারণ এবং শ্রোতার কানে পৌঁছে দেবার মতো উচ্চারণ। এবং আরেকটি বিষয় জরুরি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সহজ সাবলীল অকৃত্রিম উপস্থাপন ভঙ্গি। নিজেকে সবসময় সহজ রাখতে পারা, সেটা আমি যাই করি না কেন। সেটা আমি শিক্ষকতা করতে ক্লাসরুমে ঢুকেছি, ছাত্রদের পড়াচ্ছি,
সেটা এক ধরনের পারফরমেন্স। আমি সংবাদ পাঠ করছি, সেটা এক ধরনের পারফরমেন্স। আমি গান করছি, আমি নাটক করছি, আমি উপস্থাপনা করছি, আমি যাই করি না কেন, সেখানে আমাকে নিজেকে সহজ সাবলীলভাবে যাতে আমি উপস্থাপন করতে পারি, কোনো কৃত্রিমতা আমাকে যাতে ভর না করে, কোনো আরোপিত বিষয় যাতে তৈরি না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বোঝাতে পারলাম বিষয়টি? যে সহজ সাবলীল অকৃত্রিম উপস্থাপন ভঙ্গি, এটি আমাদের ভেতরে থাকতে হবে। যে যত সহজভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, সে তত সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, সবার সাথে যোগাযোগটা তত সহজে তৈরি হয়, মানুষ সহজভাবে গ্রহণ করতে পারে তাকে। কিন্তু আপনার মধ্যে যদি এক ধরনের কৃত্রিমতা থাকে, আরোপিত বিষয় থাকে, মানুষ সহজে নিতে পারে না তখন। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যাতে আমরা সহজ সাবলীল অকৃত্রিম উপস্থাপন করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে জড়তাহীনভাবে নিজেকে উপস্থাপন করা, যে এক ধরনের আড়ষ্টতা থাকে। আমি মঞ্চে গেলাম, সবার সামনে কথা বলতে গেলাম, দেখা গেল হাত পা কাঁপাকাঁপি করছে। সবার সামনে কথা বলতে গেলাম, এক ধরনের স্টিফনেস কাজ করছে, স্টিফ হয়ে গেলাম, সহজ থাকতে পারছি না, যেটা বিষয়। এই জড়তাহীনভাবে নিজেকে তৈরি করা, মানুষের সামনে উপস্থাপন করতে পারা। আর কেউ কি কোনো কিছু যুক্ত করতে চান? বলেন। স্যার বলেন। বলতে চাচ্ছিলাম যে আমরা যখন অনেক বড় বাক্য বলি, আপনি এর আগে ক্লাসে বলেছিলেন যে বড় বাক্যগুলো আমাদের থেমে থেমে বলা উচিত। আসলে আমরা যেগুলো জায়গায় থামবো, সেই জায়গাগুলো যদি একটু চিহ্নিত করে দিতেন। অবশ্য বিরাম চিহ্নগুলো, বিরাম চিহ্ন কিছু দেয়া থাকে, দেয়া থাকে, যেগুলো- হ্যাঁ না দেয়া থাকেই, কিন্তু এর বাইরেও যেটি হচ্ছে, কিছু কিছু পজ আমরা নিজেরাই নিই, যেটাকে বলা হয় সাইকোলজিক্যাল পজ। সেটা হয়তো ওই লেখাটার ভেতরে নেই, সেটা হয়তো কমা দাঁড়ি সেমিকোলনে নেই, ওভাবে দেয়া নেই, তারপরও একটা অর্থের জায়গায়, যে কোনো একটা অর্থকে ভেবে আমরা একটা জায়গায় দাঁড়াই, একটা জায়গায় একটু পজ নিই। এটা নিজেকেই নিজে বের করতে হবে। এটা তার একবারে গ্রামাটিক্যালি সব জায়গায় একই রকম। এই বাক্যে আপনি এই জায়গায় থামছেন, স্যার, ওই তার যে মানে এই আপনার- নয় যে সব বাক্যেই ওই জায়গায় থামবেন, তাই না? তাহলে আপনাকে নিজেই বের করে নিতে হবে। আমি দেখি পরের ক্লাসে এরকম 2-3টে দীর্ঘ বাক্য নিয়ে আলাপ করার চেষ্টা করব, কিন্তু এটা মূলত আপনাকেই খুঁজে বের করতে হবে যে আমি পজটা কোথায় নিব। আর ভালো প্রশ্ন তুলেছেন আপনি, বা ভালো প্রসঙ্গ টেনেছেন। এই যে বৈশিষ্ট্যগুলো, যে দক্ষতাগুলো আমরা অর্জন করব, এখানে একটা বড় বিষয় কিন্তু হচ্ছে এই যে পজ ঠিক মতো রাখা। হ্যাঁ, বাক্যের যে পজগুলো যাতে আমরা সঠিকভাবে নিতে পারি, হ্যাঁ, আমরা যাতে অর্থপূর্ণভাবে যে কোনো কথাকে উপস্থাপন করতে পারি। একজন সাদিয়া বা আরিফা বলেছিল মনে হয় খুব সম্ভবত, এই যে একটা কোন পরিবেশে আমি কিভাবে কথা বলছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং একটা কথার অর্থটি পরিপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে কিনা, আমার কথা বলার মধ্য দিয়ে আমি যা বোঝাতে চাইছি সেটি কি আমি সঠিকভাবে সবাইকে বোঝাতে পারছি কিনা, এটাও জরুরি। হ্যাঁ, তাহলে অর্থপূর্ণ করে বলতে পারা, এই দক্ষতাটা অর্জন করা, এটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমরা যাতে অর্থপূর্ণভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, প্রতিটা কথার ছবিটা যাতে শ্রোতা বা দর্শকের কাছে চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, শ্রোতা বা দর্শক অর্থই খুঁজে পাচ্ছে না, হ্যাঁ, তাহলে সেটা আমার বলার জন্য বলা হয়ে যাবে। যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করব আজকের ক্লাসটি। আমরা পরের ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ সূত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আবারও এই ক্লাস শেষ করার আগে প্রত্যেককেই স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যাতে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণ ভুল না করি, আমরা যাতে আঞ্চলিক অ্যাকসেন্টে বাংলা প্রমিত কথা বলবার চেষ্টা না করি, আমরা নিজেরা নিজেদের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করব, আমরা নিজেরা চেষ্টা করব চর্চার ভেতরে থাকবার জন্য।
চর্চার ভেতরে যদি আমরা থাকি তাহলে অনেক ক্ষেত্রে নিজেরাই নিজেদের অনেকগুলো ভুল আমরা খুঁজে বের করতে পারবো। আবারও বলবো, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে এই অতিমারির সময় আমরা জেনেছি আমাদের দেশে সর্বোচ্চ যে মৃত্যুর রেকর্ড সেটা আমরা শুনেছি, প্রায় 160 ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এবং একই সাথে আমরা দেখেছি, আজকেই শুনেছি আমরা যে করোনায় আক্রান্ত হয়েছে আজকে একেবারে 10,000-এর কাছাকাছি মানুষ, 9,964 জন। তো এটি একটি খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ব না, কারণ শেষ পর্যন্ত মানুষেরই জয় হয়। এরকম অতিমারি মানব সভ্যতার ইতিহাসে অনেকবার এসেছে, কিন্তু মানুষ ঠিকই বারবার ঘুরে দাঁড়িয়েছে, মানুষই তার সুসময়কে ছিনিয়ে এনেছে। আমরা মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব, সবল থাকার চেষ্টা করব, কিন্তু অসচেতন হব না। হ্যাঁ, আমরা চেষ্টা করব নিজেরা নিরাপদে থাকার মধ্য দিয়ে অন্যদেরকে নিরাপদ রাখতে, সুস্থ রাখতে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে সবার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন। স্যার, আমি জানি যে আমার জড়তা আছে। এখন আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি যে জড়তাগুলো কাটানোর জন্য কিছু ব্যায়ামের কথা ওরা বলে, এটা কতটা কার্যকর, বা এই জড়তাটা কাটাতে গেলে আমার কি করা উচিত? জড়তাটা কাটানোর জন্য সেটা হচ্ছে বেশি বেশি নিজেরা, মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝি, বেশি বেশি করে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করা। যেমন এক ধরনের জড়তা থাকে কি, অনেকে, আমি হয়তো নিজে ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু এক ধরনের জড়তা থাকে অনেকের সামনে যখন কথা বলতে যাই তখন আমার মধ্যে একটা ভয়, ভীতি, শঙ্কা তৈরি হয়, আমার কথা উল্টাপাল্টা হয়ে যায় বা ঠিক থাকে না। এই ক্ষেত্রে বরং শঙ্কা নিয়ে, সংকোচ নিয়ে গুটিয়ে রাখার চেয়ে নিজেকে যখন বারবার আপনি ফেস করবেন বিষয়টি, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সেই সমস্যাটাকে ফেস করতে হবে, সেই সমস্যার সামনাসামনি দাঁড়াতে হবে। যখন আপনি বারবার বলবেন সেই ভয়টা ভেঙে যাবে। আপনি মঞ্চে দাঁড়ান, আপনি 10 জন মানুষের সামনে ফর্মালভাবে নিজেকে উপস্থাপন করেন, কথা বলেন। হ্যাঁ, একবার হয়তো আপনি ফেল করবেন, দুবার ফেল করবেন, কিন্তু একটু একটু করে সেটা কেটে যাবে। প্রাথমিকভাবে বন্ধুদের সামনেই বলার অভ্যাসটা করেন, হ্যাঁ, তারপর একটু একটু করে অচেনা মানুষের সামনে বলেন। এইভাবে একটা প্র্যাকটিস করতে পারেন আমার মনে হয়। নাজমুল ইসলাম কিছু বলবেন? স্যার, আমি প্রশ্ন করেছিলাম। ও সরি, হ্যাঁ, ঠিক আছে, তাহলে হ্যাঁ, আসলে ওইটা এরকম না যে আমি কথা মানুষের সামনে বলতে। আচ্ছা, জিভের জড়তার জন্য যেটা করতে হবে, আমি মনে করেছিলাম অন্য জড়তা। জিভের জড়তার জন্য কিছু এক্সারসাইজ আছে, আপনি জানেন যে পেন্সিল রেখে কথা বলার একটা অভ্যাস করা যেতে পারে। জিভ উপরে নিচে করে, মানে এক পাশ ভেঙে এভাবে একটা চাপ দিয়ে অর্ধেক করে নেওয়া, উপরে করে নেওয়া, পাশ থেকে প্রেসার দেওয়া, হ্যাঁ, এভাবে করা, এভাবে জিভটাকে একটু করা। আর কিছু আমি বাক্য দিব, যে বাক্যগুলো টাং টুইস্টার বলে, হ্যাঁ, সেই বাক্যগুলো সাধারণত জড়িয়ে যায় বলতে গেলে, সেগুলো একটু বারবার বলা। এর বাইরে আপনাকে আরেকটা জিনিস বলতে পারি, যে কোনো কিছু নিয়ে একটু দ্রুত বলার অভ্যাস করা, আবার ধীরে বলার অভ্যাস করা, এই প্র্যাকটিসটা করে দেখতে পারেন। যেমন আমি যদি বলি রবীন্দ্রনাথের একটা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিতার লাইনগুলো কিরকম, এরকম: আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। তাহলে এই কবিতাটাই আপনি যেটা প্র্যাকটিস করতে গিয়ে করবেন, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। এই যে, কিন্তু আমার চেষ্টাটা থাকবে আমি যত দ্রুতই বলি না কেন আমার শব্দগুলো যাতে জড়িয়ে না যায়। আবার একেবারে স্লো, মানে ধীর গতিতে বলবো, আজিয়ে প্রভাতে রবির কর, অর্থাৎ যে শব্দটি যতটুকু স্পেস নিয়ে বলা দরকার সেরকম স্পেস নিয়ে একটু একটু করে বলবো। এই প্র্যাকটিসটাও আপনার কিছুটা কাজে দিবে।
আরো ডিটেইলে দেখি আমি আপনাকে হেল্প করতে পারি কিনা, পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেইলে আমি কিছু বলবার চেষ্টা করব। জি স্যার। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, আবারও বিদায়, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।